আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি কমেডি ড্রামা মুভি। মুভিটির নাম পোস্টার বয়। মুভির গল্পটি ইন্ডিয়ার নাশবন্দি নিয়ে। নাশবন্দি হলো ইন্ডিয়ার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক প্রকার সরকারি স্কিম, যেখানে অপারেশন করে পুরুষের সন্তান জন্মদান ক্ষমতা চিরদিনের জন্য নষ্ট করা হয়। ইন্ডিয়ার চাঙ্গিটি গ্রামে হেলথ সেন্টার লোকদেরকে নাশবন্দি করাতে উৎসাহিত করার জন্য একটা পোস্টার ছাপাই, যেটাতে অর্জুন, বিনয় ও জাগায়ন নামের তিনজনের ফটো ইউজ করে হেডলাইনে লেখে, আমরা তিনজন নাশবন্দি করিয়েছি, আপনারাও করেন। কিন্তু সমস্যা হলো পোস্টারে যে তিনজনের ফটো ইউজ করা হয়েছে বাস্তবে তারা আসলে নাশবন্দি করায়নি, অথচ ওদিকে গ্রামের সবাই বিশ্বাস করে নেয় যে এরা টাকার লোভে নাশবন্দি করিয়েছে। ব্যাস, অর্জুনের গার্লফ্রেন্ড রিয়া ব্রেকআপ করে নেয়, বিনয়ের বউ অনুপমা বাপের বাড়ি চলে যায়, ওদিকে জাগায়রের ছোট বোনের বিয়েটাও ভেঙে যায়। এরপর শুরু হয় এই তিনজনের মান সম্মান রক্ষার লড়াই। এটুকু ছিল প্রথম পর্বের কাহিনী, আর এটা মুভির দ্বিতীয় পর্ব। তো এরপর কি কি হয় চলুন এখন সেটাই দেখতে চলেছি। কথা দিলাম প্রথম পর্বটি যেমন অস্থির ফানি ছিল, দ্বিতীয় পর্বটিও তেমন অস্থির ফানি হতে চলেছে। তো হাই, আমি রোমানা, এসআর রোমানা এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বের লাস্টে দেখেছিলাম মাঝরাতের বেলা বিনয় মাস্টার জাগায়র চৌধুরীকে ফোন করে ইমার্জেন্সিতে দেখা করতে বলে। তো জাগায়র বাহিরে আসলে দেখে অর্জুনও এসেছে। অর্জুন বলে, মাস্টার কই? সে আমাকে আসতে বললো। এমন সময় মাস্টারজি পৌঁছায় ও খুশিতে গুলগুলা হয়ে চৌধুরী সাহেবের কাছে আসে। কিন্তু মাস্টারজি কিছু বলবে তার আগে অর্জুন বলে, চৌধুরী সাহেব, আমি যে নাশবন্দি করাইনি তা গ্রামবাসীর কাছে প্রমাণ করার উপায় পেয়ে গেছি। বিনয় বলে, আমিও পেয়ে গেছি, ভগবানের অশেষ কৃপায় অনুপমা প্রেগনেন্ট। অর্জুন খুশি হয়ে বিনয়কে জড়িয়ে ধরে নাচানাচি করে ও বলে, চৌধুরী সাহেব, আমার রিয়া বেবিও প্রেগনেন্ট। চৌধুরী সাহেব তো শক, কারণ অর্জুন ও রিয়ার তো বিয়েই হয়নি। বিনয় অবাক হয়ে বলে, দেখেছেন ভাই সাহেব, বিয়ের আগেই? চৌধুরী সাহেব বলে, তোর শরম লাজ কিছু নেই? অন্তত বিয়েটা তো করে নিতিস। ভাই, বিয়ে তো করতেই যাচ্ছিলাম, তার আগেই তো ব্রেকআপ হয়ে গেল। চৌধুরী সাহেব বলে, মাস্টার, তোর বউ কয় মাসের প্রেগনেন্ট? মাস্টার বলে, 1 মাসের। অর্জুন বলে, আমারটাও। তখন চৌধুরী সাহেব বলে, তার মানে তো এটা পোস্টার ছাপার আগের ঘটনা। তাহলে তো লোক বলবে তোরা শিকার বন্দুক নষ্ট হওয়ার আগে করেছিস। অর্জুন বলে, কিন্তু ভাই সাহেব, সবার তো জানার দরকার আছে যে আমরাও পুরুষ, আমরাও বাচ্চা জন্ম দিতে পারি। আব্বে, নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য সবার সামনে রিয়ার ইজ্জত নষ্ট করবি? তোর লজ্জা করে না? যাও, সবাই বাসায় যাও। আর হ্যাঁ, হেলথ সেন্টার অফিসার বালায়ন চোকান আমাদের 12 দিন পর যেতে বলেছিল না, তো ততদিন অপেক্ষা করো, তারপর দেখি কি হয়। সিন 15 দিন পর ক্লিনিকে আসলে দেখি বিনয় তার বউকে আল্ট্রাসোনোগ্রাফি করতে নিয়ে এসেছে। তো ডক্টর ম্যাম সোনোগ্রাফি করতে করতে বলে, বাবা, আপনি দেখতেছেন বেবিকে? জি দেখতেছি। কিন্তু বেবি কি পাপার পোস্টারটা দেখেছে? অনুপমা অবাক হয়ে বলে, হ্যাঁ? ম্যাম বলে, হ্যাঁ, বেবি কথা বলতেছে। অনুপমা বলে, আমি বলতেছি। ম্যাম তখন মজা করে মিস্টেকলি পেটে টোকা দিয়ে ফেলে। তো যাই হোক, ম্যাম অনুপমাকে বলে, সোনোগ্রাফি শেষ, তুমি রেস্ট নাও। আর বিনয়জি, আপনি একটু পাশের রুমে আসুন প্লিজ। তো ম্যাম পাশের রুমে এসে বলে, মাস্টারজি, ভালো হয়েছে যে আপনার অপারেশনের আগেই বেবি এসেছে, নয়তো তো। পাশের রুম থেকে অনুপমা বলে, ডক্টর ম্যাডাম, বেবি বেবি কি শুরু করেছেন? বাবাও তো বলতে পারেন। ম্যাম বলে, আরে বেবি হোক বা বাবা, সন্তান তো একই জিনিস, প্লিজ আপনার বউকে বোঝান না। তখন মাস্টার বলে, শুনেছো, আমার মতো ডক্টর ম্যাডামও বলতেছে বেবি বাবার মাঝে কোনো পার্থক্য নেই। অনুপমা দুম করে এসে বলে, এই পার্থক্য তো তুমি তখন বুঝতে পারবে যখন বেবি হওয়ার কারণে আমি তোমাকে তালাক দিয়ে চলে যাব। পেপার সব রেডি আছে। বিনয় তখন ডক্টরের কাছে গিয়ে বলে, ম্যাম আপনিই বলে দেন এবার বেবি হবে নাকি বাবা, এখনই দুধ কা দুধ আর পানিকে পানি হয়ে যাক। ম্যাম বলে, না, আমি এটা করতে পারি না। গর্ভ অবস্থায় জেন্ডার নির্ধারণ করা আইনগত দণ্ডনীয় অপরাধ। এটা করা এবং কর্নেওয়ালা দুজনেরই জেল হতে পারে। তাই আমি বলি কি, বেবি বাবা বাবু যে বুলেটি বের হয় তাই রাখো, কারণ বন্দুক তো চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে, তাই না? অনুপমা তো শখ। তো অনুপমা বলে, আমি অত কিছু বুঝি না, আমার ছেলে সন্তানই চাই। ম্যাম বলে, চেষ্টা চালিয়ে যাও। অনুপমা বিনয়কে বলে, আর যদি ছেলে সন্তান না হয় তো তুমিও আমার জীবনে হবে না, বুঝেছো? বুঝেছি, এবার চলো এখান থেকে। क्या है डॉक्टर मैडम? তো 12 দিন পর হেলথ অফিসার বালায়ন্ত ফোন করার কথা ছিল, অথচ 15 দিন হচ্ছে তার কোনো খবর নেই। এই জন্য এরা বালায়ন্তের বাসার গেটে এসে চিল্লিয়ে চিল্লিয়ে বালায়ন্তকে হুমকি ধামকি দিচ্ছে এবং বালায়ন্ত দরজা না খোলার কারণে এরা ভাঙচুর করতেছে। এমন সময় বিনয় দেখে, আরে দরজায় তো তালা লাগানো। তখন বিনয় বলে, 1 মিনিট, দরজায় যে তালা মারা এটা তোরা দেখেছিস? অর্জুন বলে, হ্যাঁ তো। বিনয় বলে, আব্বে বেকুব, যখন ঘরে কেউ থাকে না তখনই তো তালা মারা থাকে, তাই না? অর্জুন ইশারায় বলে, ওয়াও, কি ব্রেন মাইরি। বিনয় বলে, তো এবার চলো বালায়ন্তের সেক্রেটারি রবির কাছে যাই। এই বলে এরা চলে যায়। আর সিন বাসার ভিতরে আসলে দেখি
তো ওদিকে ওরা রবির বাসায় আসলে দেখে রবি বাসায় নিয়ে আর রবির মা আঙ্গিনায় বসে বিড়ি টানতেছে। অর্জুন বলে ওঠে, আম্মা বল কোথায় লুকিয়ে রেখেছিস? আম্মা বলে, আমি লুকিয়ে রাখবো কেন, এই তো বিড়ির প্যাকেট, লেহেজালা। জাগর বলে, আম্মা আপনি কি আজ রবিকে দেখেছেন? না বেটা, আজ কেন, 4 বছর থেকে ওকে দেখিনি, জবে থেকে আমার চোখ দুটো নষ্ট হয়েছে। ভন্ডে তাইলে কি কয়। তো এরা রবির কোনো খোঁজ না পেয়ে চলে গেলে আমরা দেখি রবি ভয়ে গাছের উপরে উঠেছিল। রাতের বেলা দেখি বিনয় জাগাইরের ফার্ম হাউসে এসে বলতেছে, ভাই সাহেব হঠাৎ আসতে বললেন যে? জাগের বলে, পরিচিত একজনের সাথে কথা বলে জানতে পারলাম মন্ত্রণালয়ে গিয়ে টেকনিক্যাল ডিরেক্টর রেখার সাথে দেখা করলে সে আমাদের হেল্প করতে পারে। আর অর্জুনেরও কল এসেছিল, সে কি যেন জরুরি কথা বলবে। এমন সময় অর্জুন তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে এসে বলে, চৌধুরী সাহেব, এ রিয়া আমার লাভ, আপনি তো জানেনই এর বাপ বিয়ের জন্য রাজি হচ্ছে না। তো তো আর কি, একে ভাগিয়ে এনেছি এখানে। হ্যাঁ, এখানে আপনার ফার্ম হাউসে রাখবো কয়েকদিন। এমনিতেই একটা ঝামেলাতে ফেসে আছি, তার উপর আবার এই মুসিবত কেন বাড়াতে চাচ্ছিস? যা একে বাসে রেখাই। তখন রিয়া ভাইয়া ডেকে জাগেরের কাছে যাইও বলে, যদি আমার বাবা জেনে যায় যে আমি প্রেগনেন্ট, তাহলে সে আমার এবং আমার বাচ্চার জান নিয়ে নেবে। আর রিয়াও, আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় চৌধুরী সাহেব, তো আমি পুরো গ্রামে আগুন লেগে দেবো। আমি রিয়াকে ভাগিয়ে আনতে চাইছিলাম না, কিন্তু অন্য কোনো রাস্তা বাকিই ছিল না। আমি ভাবলাম যতদিন আমাদের উপর থেকে এই নাশবন্দির দোষ না সরতেছে, ততদিন এ আপনার ফার্ম হাউসে থাকবে। কিন্তু আপনার যখন প্রবলেম, তো ঠিক আছে, আমি না হয় অন্য কোনো ব্যবস্থা করব। চল বেবি। জাগের অর্জুনকে থামাই ও কেয়ারটেকার সোহানিকে ডাক দেয়। সোহানি আসলে জাগের বলে, এ রিয়া কয়েকদিনের জন্য এখানে থাকবে, একে নিয়ে যাও। এটা শুনে রিয়া অনেক খুশি হয়ে ভিতরে যায়। তখন জাগের অর্জুনকে বলে, কাল আমাদেরকে মন্ত্রণালয়ে যেতে হবে এবং টেকনিক্যাল ডিরেক্টর রেখার সাথে দেখা করতে হবে। সিন পরের দিন মন্ত্রণালয়ে আসে। জাগের এসে বলে, ত্রিবেদীজি আমরা রেখা ম্যাডামের সাথে দেখা করতে চাই। ত্রিবেদীজি পাত্তা দেয় না। তখন এরা যেই না বলে এরা চাঙ্গেঠি গ্রাম থেকে এসেছে, সঙ্গে সঙ্গে ত্রিবেদীজি চমকে উঠেও তার মনে পড়ে বালায়ান তাকে ফোন করে বলেছিল চাঙ্গেঠি গ্রামের 3 জন রেখা ম্যাডামের সাথে দেখা করতে যেতে পারে, খবরদার ওদেরকে দেখা করতে দিবে না। ব্যাস, ত্রিবেদীজি বলে, ভাই সাহেব রেখা ম্যাডাম একটু বিজি আছে, আপনারা বাহিরে অপেক্ষা করুন, ম্যাডাম ফ্রি হতেই আমি আপনাদেরকে রাখবো। এরা তখন বাহিরে গিয়ে অপেক্ষা করতে থাকে। মিনিট যায়, ঘন্টা যায়, পুরো বেলা চলে যায়, কিন্তু কোনো খবর নেই। তো ত্রিবেদী অফিস থেকে চলে যাচ্ছে দেখে বিনয় বলে, ত্রিবেদীজি ম্যাডাম ফ্রি হলো? ত্রিবেদী বলে, ম্যাডাম তো অনেক আগেই চলে গেছে। এটা শুনে এরা অবাক হয়ে বলে, আরে ভাই সাহেব, আপনি আমাদেরকে এখানে 5 ঘন্টা থেকে বসিয়ে রেখে এখন বলছেন চলে গেছে? ত্রিবেদী গরম হয়ে বলে, আমি ব্যস্ত আছি, সরেন, আমাকে যেতে দেন। এইসব দেখে ওদিকে জাগরের মাথায় রাগ উঠে যায় ও সে রাগের ঠেলায় রেলিং ধরে ধ্যাম করে একটা টান দেয়। ব্যাস, এরপর দেখি ত্রিবেদী নরম স্বরে বলতেছে, স্যার আমি তো এখানকার সাধারণ একজন কর্মচারী, মালিক তো ম্যাডাম, সে যেভাবে চাইবে আমাকে সেভাবেই চলতে হবে। আর আমার পরিস্থিতি এখন এমন যে আমি এই পরিস্থিতিতে যা বলবো আপনার কাছে তা উল্টোই লাগবে। জাগয়ের বলে, ম্যাডাম চলে যাওয়ার সময় তুই আমাদেরকে কেন বলিসনি? ভাই সাহেব আমি বলতেই চাইছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এমন সময় পুলিশ এসে পড়ে ও নিচ থেকে হুমকি দিয়ে বলে, ত্রিবেদীকে ছেড়ে দাও বলছি। ত্রিবেদী বলেন, না না না, ছাড়বেন না প্লিজ, আগে আমাকে উপরে তুলুন, তারপর ছেড়ে দিন। জাগয়ের তখন ত্রিবেদীর এক পা ছেড়ে দেয় আর সবাই ভয়ে চমকে ওঠে। কেউ বুঝতে পারছে না জাগয়ের কি করতে যাচ্ছে। জাগয়ের তখন পকেট থেকে মোবাইল বের করে ক্যামেরা অন করে বলে, এদিকে দেখ এদিকে। অর্জুন অবাক হয়ে বলে, সেলফি? জাগয়ের বলে, পাউট কর পাউট কর। তো জাগর ফাইনালি ত্রিবেদীকে উপরে তুললে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। এরপর পুলিশ এদেরকে থানায় এনে এদের কাহিনী শোনার পর বলে, আপনারা এসব না করে বরং সরকারের উপর মামলা করেন, সেটাই ভালো হবে। এই বলে পুলিশ এদেরকে ছেড়ে দিলে এরা সোজা একটা উকিলের কাছে আসে। জানকি ভাই। জানকি সবকিছু শুনে বলে, আরে ভাই আপনারা একদম টেনশন নিবেন না, মনে করেন কেস জিতে গেছেন। এই বলি জানকি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, অজয় আমার টিভি রিপোর্টার ফ্রেন্ড আনিতকে ফোন করে বলো গরমা গরম ব্রেকিং নিউজ আসতে চলেছে। তো এদের নিউজ যে টিভিতে আসতে চলেছে এটা শুনে অর্জুনের বন্ধুরা এবং অর্জুন তো মহা খুশি। এরপর সিন চলে আসে রাজ্য বিধানসভায়। এটা হলো মুখ্যমন্ত্রী আর এটা হলো রেখা ম্যাডাম। এটা সেই রেখা যার সাথে 3 জন দেখা করতে গিয়ে দেখা করতে পারেনি। তো রেখা ম্যাম সেক্সি ভয়েসে বলে, স্যার আপনার রোজ পছন্দ? মুখ্যমন্ত্রীও সেক্সি ভয়েসে বলে, হ্যাঁ রোজ রোজ। এটা শুনে রেখা ম্যাম রোমান্টিক মোডে চলে যাচ্ছে। এমন সময় টিভিতে নাশবন্দির নিউজ দেখে মুখ্যমন্ত্রী চমকে গেলে রেখা বলে, স্যার এটা তো আমাদের ডিপার্টমেন্টের নিউজ। তো রিপোর্টার অনিকেত এই 3 জনের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে অনেক কথা বলার পর মাস্টারজির দিকে মাইক্রোফোন ধরলে মাস্টারজি বলে, আমরা মন্ত্রণালয়ে গিয়েছিলাম টেকনিক্যাল ডিরেক্টর রেখাজির সাথে দেখা করার জন্য, কিন্তু সে আমাদের সাথে দেখা করেনি। এটা শুনে মুখ্যমন্ত্রী অবাক হয়ে রেখাকে বলে, সে আপনার সাথে দেখা করতে এসেছিল, আপনি বলেননি তো? হ্যাঁ স্যার, সে এসেছিল গতকাল, ত্রিবেদী বলছিল, বাট আমি দেখা করতে পারিনি। কিন্তু কেন? কারণ তখন আমরা দুজনে ওই যে হোটেলে। ও ঠিক আছে, ওকে ওকে। এই বলে মুখ্যমন্ত্রী টিভিটা বন্ধ করতেই
ठीक बंद हो गया अब मैं शुरू हो जाऊं এক মিনিট, আপনি গিয়ে আগে চাঙ্গিঠিওয়ালা কেসটা সামলান, আর ওই টাকলা কি নাম জানো, ও বালান্ত বালান্ত, ওর সাথে দেখা করেন। प्लीज जाइए। शाह ठीक है सर कल ही बुला लेती हूँ उन्हें আরে এই মহিলা সবসময় একই মুডে কিভাবে থাকতে পারে? স্টপ, সামনে ঘটতে যাচ্ছে এমন কিছু সিন দেখেন, আর এই ফাঁকে আমি একটা কাজ সেরে নেই। মোস্ট ভরসাযোগ্য এবং শীর্ষস্থানীয় গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এখানকার এভিয়েটর গেম খুবই উত্তেজনাপূর্ণ ও আনন্দদায়ক একটি খেলা। প্রতিটি স্প্রিন্ট, প্রতিটি ফ্লিপে লুকিয়ে আছে রোমাঞ্চকর মুহূর্ত। মোস্টলি রয়েছে অসংখ্য গেম যা আপনাকে বিনোদন দিবে এবং মুগ্ধ করবে, যেমন আন্দারবাহার, ক্রাশ এক্স, জেট এক্স ইত্যাদি। প্ল্যাটফর্মটির ব্যবহার সহজ, নিরাপদ এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত। এটি 24/7 ডেজ গ্রাহক সেবার প্রমিস করে। রেজিস্ট্রেশন করার সময় আমার এক্সক্লুসিভ প্রোমো কোডটি ব্যবহার করে 34,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। সেই সাথে আপনার ফার্স্ট ডিপোজিটে এক বিশাল ওয়েলকাম বোনাস পাবেন এবং সাথে সাথে 250 ফ্রি স্পিনও পেয়ে যাবেন। এখানে জাস্ট ফিউ ক্লিকেই আপনি সাইন আপ করতে পারবেন, গেম খেলতে পারবেন এবং মোস্টলি টপ লেভেল গেমগুলোর রোমান্স এনজয় করতে পারবেন। তাই ভিডিও শেষে পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করুন, আমার প্রোমো কোডটি ইউজ করুন এবং মোস্টের অ্যাডভেঞ্চারে জয়েন করুন। ধন্যবাদ। এবার গল্পে ফিরি। পরের সিনে দেখি রেখা এইসবের সাথে জড়িত সবাইকে ডেকে ইচ্ছে মতো ঝাড়তেছে। তো রেখা বালায়ন্তের উপর রেগে গেলে বালায়ন্ত বলে, আমি কি করব ম্যাডাম, মন্ত্রীজি নাশবন্দি শিবিরের উদ্বোধন করার জন্য আসতেছে, এদিকে পোস্টার ছাপানো হয়নি, তাই তাড়াহুড়ো করে যার ফটো পেয়েছি ছাপিয়ে দিয়েছি। আরে বাহ, যার ফটো পেয়েছো ছাপিয়ে দিয়েছো, এখন মন্ত্রীজিকে কি জবাব দেবো? তোমার জন্য জনগণ মন্ত্রীজির উপর আঙ্গুল তুলতেছে আর মন্ত্রী আমার উপর গরম হচ্ছে। রবি দুষ্টু স্বরে বলে, সে আপনাকে দেখলে যদি গরম হয়ে যায় এতে আমরা কি করতে পারি? এই বলে রবি হাসতে থাকলে রেখা রেগে মেগে বলে, কি বললি? সরি, আমি তো আসলে ইয়ার্কি করছিলাম। তুই আমার দেবর লাগিস যে ইয়ার্কি করছিলি? রবি তো চুপ। রেখা বলে, তোমরা কি করবে জানি না, শুধু এটা জানি আমার স্বাস্থ্যমন্ত্রীর উপর যদি আঙ্গুল ওঠে না তো আমি তোমাদের স্বাস্থ্য খারাপ করে দেব, বুঝতে পেরেছো? সিন জাগায়রের বাসায় আসলে দেখি জাগায়রের ছোট ভাই জাগায়রকে বকতেছে ও বলতেছে, তোমার জন্য গ্রামের মানুষের সামনে লজ্জায় মুখ দেখাতে পারছি না। আরে সরকারের উপর কেস করার কি দরকার ছিল? সরকারের তো কিছুই যাবে না, যাবে আমাদের মান সম্মান। আর আঞ্জলি শোন, সুনীলের সাথে তোর ভাঙ্গা বিয়েটা আবার হবে এই আশা মাথা থেকে বাদ দে, কারণ ভাই তোর বিয়ার চিন্তা বাদ দিয়ে কেস লড়তে ব্যস্ত। এটা শুনে জাগায়র বলে, ঠিক আছে আমি কেসটা তুলে নিলাম, তাহলেই কি আঞ্জলির বিয়েটা হবে? ছোট ভাই জবাব দিতে পারে না। তখন জাগায়র বলে, আমি কেসটা লড়তেছি কারণ আমি যদি এই কেস জিতে পোস্টারটাকে ফেক প্রমাণ করতে পারি তবেই আঞ্জলির বিয়েটা হবে। এটা শুনে ছোট বোন আঞ্জলি ভালোবাসার দৃষ্টিতে জাগায়রের দিকে তাকায়। সিন মাঝরাতে জাগায়রের রুমে আসতে দেখি জাগায়রের বউ পাম্মি বিছানার চাদর ঠিক করতেছে আর জাগায়র হেল্প করতেছে। হঠাৎ পাম্মি বলে ওঠে, আপনি শুনেছেন আর্জুন নাকি কার মেয়েকে নিয়ে পালিয়েছে? কই জানি না তো। পাম্মি বলে, না জানি বেচারা মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে, নিশ্চয়ই কোনো হারামজাদা বন্ধু হেল্প করতেছে। জাগায়র তো চুপ। পাম্মি রেগে মেগে বলে, শালা যারা এমন কাজে হেল্প করে মনটা চায় তাদেরকে সারা গ্রামের সামনে ন্যাংটা করে জুতা দিয়ে এমন পেটাই। ওই আপনার আবার কি হলো? খামোখা কাউকে কেন গালি দিচ্ছিস? হ্যাঁ, এমন সময় জাগারের ফোনে কল আসলে জাগার বলে, কলটা রিসিভ কর, দেখ তো কে। পাম্মি রিসিভ করে হ্যালো বলে রিয়া বলে, হ্যালো এটা জাগায়ের জির নাম্বার না? এই মাঝরাতে মেয়ের কল, মেজাজ তো খারাপ। তাই পাম্মি বলে, আপনি কে? রিয়া বলে, ওকে ফোনটা দিন না প্লিজ। পাম্মি তখন জাগায়েরকে বলে, শুনছেন? এখন সময় কত? জাগার বলে, কেন কেউ ফোন করে সময় জানতে চাচ্ছে? পাম্মি বলে, এখন রাত 12টা আর এই মাঝরাতে একটা মেয়ে ফোন করে আপনাকে চাচ্ছে। জাগার তখন অবাক হয়ে ফোনটা অ্যাটেন্ড করলে রিয়া বলে, ভাইয়া আমি রিয়া। হ্যাঁ হ্যাঁ বল। ভাইয়ার সন্ধ্যা থেকে লাগাতার বমি হচ্ছে আর এদিকে আর্জুনকে ফোনে পাচ্ছি না, ভাইয়া আপনি একটু ডক্টর নিয়ে আসেন না প্লিজ। জাগার তখন পিছন ফিরতেই পাম্মিকে দেখে চমকে গিয়ে বলে, আরে আমার ফার্ম হাউসের কেয়ারটেকার সোহানি, ওর আবার কি হয়েছে? বমি হচ্ছে। কি সে প্রেগনেন্ট? আরে না না, ফার্ম হাউসে আমাদের গরু আছে না, তার বমি হচ্ছে। গরুরও বমি হয়? হ্যাঁ অবশ্যই, মেয়েদের তো বমি হয় আর গরুও তো মেয়ে, তাই না? ও আচ্ছা আচ্ছা। রিয়া বলে, ভাইয়া প্লিজ জলদি আসেন না। হ্যাঁ হ্যাঁ আসতেছি। এই বলে জাগায়ের কলটা কেটে দিলে পাম্মি বলে, আচ্ছা তো সোহানি আমার সাথে কেন কথা বললো না? হ্যাঁ অনেক ভালো প্রশ্ন, আমি অবশ্যই এটা ওকে জিজ্ঞেস করব। এখন তাহলে যাই, ডক্টরকে নিয়ে যেতে হবে গরুর কাছে। এই বলে জাগের রেডি হতে থাকলে পাম্মি বলে, এত রাতে আপনি একা যাবেন? সাথে আমিও যাই। জাগের বলে, আরে না না না, মাস্টারজিকে সাথে নিচ্ছি। এই বলে জাগের মাস্টারকে ফোন করে। उठाओ ना। তো মাস্টার কল রিসিভ করেছে, এদিকে পাম্মি পাশেই দাঁড়িয়ে আছে। তাই জাগের বলে, মাস্টার যে আমাদের ফার্ম হাউসে একটা প্রেগনেন্ট গরু আছে না? কি? আরে গরুটা বমি করতেছে। তো আমি কি করব ভাই সাহেব? তুই একটু বোঝার চেষ্টা কর, প্রেগনেন্ট, বমি, ডাক্তার নিয়ে আয়। গরুর বমি হচ্ছে
আরে না, বোঝার চেষ্টা কর। রিয়া রিয়া, ও হ্যাঁ হ্যাঁ, রিয়া অর্জুনের রিয়া। আচ্ছা আচ্ছা, আমি ডাক্তার নিয়ে আসতেছি। ঠিক আছে, আমিও আসতেছি। এই বলে জাগাইয়ের কলটা কাটতেই পাম্মি বলে, তুমি না বললে গরুর বমি হচ্ছে, তাহলে ডায়রিয়া করছিলে কেন? আরে পাগলি, গরুর পেট ফুলে গিয়ে ডায়রিয়া হচ্ছে, আরো দেরি করলে ম্যালেরিয়াও হতে পারে। আমি গেলাম। পাম্মির তো সব মাথার উপর দিয়ে গেল। জাগাইয়ের ফার্ম হাউসের গেটে দাঁড়িয়ে আছে এমন সময় মাস্টার ডক্টর ম্যামকে নিয়ে এভাবে হাজির হয়। জাগাইয়ের তো অবাক, মানে মাস্টার জি ডক্টর ম্যামকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে, বাট ম্যাম আস্তে আস্তে পথের মাঝে আবার ঘুমিয়ে গেছে। তো মাস্টার জি ওড়না দিয়ে ডক্টরকে বেঁধে রেখেছে দেখে জাগাইয়ের বলে, এভাবে ওকে বেঁধে রেখেছিস কেন? মাস্টার বলে, স্কুটিরে ওঠার সময় উনি ওড়নাটা খুলে আমার হাতে দিয়ে বললো আমাকে বেঁধে রাখো, কারণ স্কুটিরে আমার ঘুম পায়, তাই বেঁধে রেখেছি। তো ডক্টর ম্যাম ওঠেন, আমরা পৌঁছে গেছি। এই বলে মাস্টার ওড়নার বাঁধন খুলতেই healthy and strong. Thank you so much. তো ম্যাম জাগাইরকে বলে, আমি আপনাকে কোথায় জানি দেখেছি। জাগাইর তো বুঝতেছে তাকে পোস্টারে দেখেছে, তাই জাগাইর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ম্যাম আবার মনে করার জন্য ব্রেনে প্রেসার দিতে ধরতেই মাস্টার বলে ওঠে, ম্যাম বাদ দেন, ঘুম কেটে গেলে হয়তো এমনি মনে পড়বে। এই বলে মাস্টার জি ম্যামকে ভিতরে নিয়ে আসলে ম্যাম বলে, পেশেন্ট কোথায়? মাস্টার রিয়াকে দেখিয়ে বলে, এই তো। ম্যাম বলে, এই মেয়েটা আবার কে? পেশেন্ট। মেয়েটা আপনার কে? আমার পাশ থেকে জাগাইর বলে ওঠে, এর বউ। হ্যাঁ? ম্যাম ও রিয়া দুজনেই তো শক। ম্যাম বলে, আপনার বউ? এই মেয়ে? হ্যাঁ। না না না, এই বলে ম্যাম রিয়াকে ভালো করে দেখে বলে, এই মেয়ে তো তোমার বউ নয়। আমার সোনোগ্রাফি সেন্টারে যে এসেছিল সে তো এটা নয়, সে আলাদা ছিল, এ তো অন্য কেউ, এ তো বদলে গেছে। বলো কে এই মেয়ে? ডক্টর ম্যাম, আমি তো একেই আপনার কাছে নিয়ে গিয়েছিলাম। এই মেয়ে মোটেও না, আমার 25 বছরের রেকর্ড, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেদিন যে এসেছিল সে এই মেয়ে নয়, এ বদলে গেছে। মাস্টার এবার কি বলবে ভাবতে ভাবতে দুম করে রেগে মেগে বলে ওঠে, অনুপমা, আমি বলেছিলাম না তুমি বদলে গেছো, কিন্তু তুমি মানতে চাইতে না। আজ দেখেছো ডক্টর ম্যামও আমার কথার রিপোর্ট দিয়ে দিয়েছে, তুমি বদলে গেছো অনুপমা, তুমি বদলে গেছো। যেমন সুতা বদলে কাপড় হয়ে যায়, যেমন সাবান বদলে ফেনা হয়ে যায়, তেমন তুমি তুমি এক মিনিট, হ্যাঁ আরে রাখ তোর 1 মিনিট, ততক্ষণে তো বিয়ে বদলে তালাক হয়ে যাবে। तलाक 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 3 बार बोल दिया। तलाक জাগার বলে, ডক্টর ম্যাম আপনাকে তো এখানে চেক আপ করার জন্য ডেকেছি, কিন্তু আপনি তো দুজনের ব্রেকআপই করে দিলেন। আরে কি সব বলছেন আপনি? হ্যাঁ সব দোষ আপনার, আমি কিছু করিনি। না, সব দোষ আপনার। হিসাব আমি তো কেবল একবারই তালাক বলেছিলাম। আরে মাস্টার জি আপনি কি করছেন? আপনি তালাক কেন দিচ্ছেন? কারণে বদলে গেছে, আর আপনিও তো সেটাই বলছিলেন। না না না, আইডিয়া হয়তো ভুল ছিল, ভুলে হয়তো বলে ফেলেছি, আর ঘুমের মাঝেও হয়তো ছিলাম। হ্যাঁ এখন আবার দেখতেছি, এটা তো সেই আগের মেয়েই মনে হচ্ছে। পাক্কা? হ্যাঁ পাক্কা। তাহলে আপনি সেই 25 বছরের রেকর্ড ভেঙে ফেলেছি। রেকর্ড তো তৈরি হয় ভাঙার জন্য, সো রেকর্ড আমি বানিয়েছি, আমি ভেঙেছি, বাট এই বিয়েটা ভেঙো না প্লিজ। জাগার বলে, ঠিক আছে, আপনি এবার চেক আপ করেন। তো ম্যাম রিয়াকে জিজ্ঞেস করে, রাতে কি কি খেয়েছো? রিয়া তখন খানিকগুলো খাবারের নাম বললে ম্যাম মাস্টারকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, তার গ্যাস হয়েছে, তো চলুন মাস্টার জি। এটা বলতেই মাস্টার খপ করে ম্যামের বুক থেকে ওনাটা টান দেয়। জাগারের অবাক হলে মাস্টার বলে, আবার বাঁচতে হবে তো, নয়তো ঘুমের মাঝে স্কুটির থেকে পড়ে যাবে। ম্যাম বলে, সে ঠিকই বলেছে, গত মাসেই পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, কে স্কুটির চালাচ্ছিল? আমি। হ্যাঁ मतलब चले बाय बाय। পরের দিন সিন চলে আসে জাগায়রের বাসার সামনে। জাগায়র আর মাস্টার বাড়ির উঠোনে দাঁড়িয়ে গল্প করতেছে, এমন সময় পাম্মি বের হয়ে বলে, মাস্টার জি কালকে কোন ডক্টরকে নিয়ে গিয়েছিলে গরুর চিকিৎসা করতে? গরু তো রাতারাতি একদম ঠিক হয়ে গেছে। মাস্টার ও জাগায়র অবাক হয়ে চেয়ে থাকলে পাম্মি বলে, কি বিশ্বাস হচ্ছে না? তো নাও নিজ চোখেই দেখো। এই বলে পাম্মি রিয়া বলে ডাক দিলে রিয়া বেরিয়ে আসে। পিছন পিছন জাগায়রের ছোট ভাইও বেরিয়ে আসে। মানে জাগায়রের ছোট ভাই রাতের বেলায় এদেরকে ফলো করেছিল এবং সব জানতে পেরে রিয়াকে বাসায় নিয়ে এসেছে, সাথে ওদিকে রিয়ার বাবা মাকেও জানিয়েছে। তো রিয়ার বাবা মা সেখানে চলে আসলে রিয়া তার মাকে দেখে ইমোশনাল হয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। রিয়ার বাবা তখন জাগায়রকে বলে, আচ্ছা আপনি তাহলে আমার মেয়েকে কিডন্যাপ করেছিলেন? দেখেন আপনাকে যদি জেলের ভাত না খাইয়েছি তো আমার নাম ধরমচাঁদ না। মাস্টার বলে, দেখেন নিজের নাম ছাড়েন আর আগত সন্তানের নাম ভাবেন। আগত সন্তান কার? জাগার বলে, ভাই সাহেব যা বলতে যাচ্ছি প্লিজ মাথা ঠান্ডা করে শোনেন, আপনার মেয়ে প্রেগনেন্ট। কি? হ্যাঁ, অর্জুনের বাচ্চা। এটা শুনে রিয়ার বাবা রেগে মেগে রিয়াকে মারতে ধরতেই জাগায়র তাকে থামাইও বলে, মানতেছি তারা ভুল করেছে, কিন্তু আপনিও তো এদেরকে বিয়ে না দিয়ে ভুল করেছেন। পাশ থেকে মাস্টার বলে,
অর্জুন আপনাকে নানা বানিয়ে বিয়ের জন্য তো নানাও করতে পারতো, পালিয়ে যেতে পারতো, তাই না? কিন্তু সে সেটা করেনি, কারণ সে আপনার মেয়েকে অনেক ভালোবাসে। আপনি যদি চেরাগ নিয়েও খুঁজতে বের হন না, তো অর্জুনের মতো দ্বিতীয় একটা ছেলেকেও খুঁজে পাবেন না। আরে আমি একটা অর্জুনকে নিয়েই প্যারাই আছি, দ্বিতীয় অর্জুন কেন খুঁজতে যাব? এমন সময় ওইদিকে অর্জুনও চলে আসে, ওই এদের এইসব আলাপ শুনে দূরে দাঁড়িয়ে থাকে। তো রিয়ার বাবা বলে, দেখেন আমরা জানি যে এটা অর্জুনের সন্তান, কিন্তু গ্রামবাসীকে কে বুঝাবে? তারা তো এটাই বলবে, তাই না, যে অর্জুন তো নাশবন্দি করেছে, তার মানে এটা অন্য কারো সন্তান। তখন আঙ্গুল তো আমার মেয়ের উপরেই উঠবে, তাই না? তাই এই সন্তান নষ্ট। অর্জুন দুম করে এসে বলে, না এটা করবেন না। রিয়ার বাবা বলে, তোমরা তো সরকারের উপরে কেস করেছো, তাই না? তো যাও কোর্টে প্রমাণ করো যে তুমি নাশবন্দি করাওনি। আর যদি এটা পারো তো আমি নিজেই রিয়াকে তোমার হাতে তুলে দিব, নয়তো রিয়াকে ভুলে যাও। এই বলে রিয়ার বাবা রিয়াকে জোর করে নিয়ে চলে যায়। ব্যাস, সিন চলে আসে কোর্টে। কোর্টে বিপক্ষ উকিল অনেকগুলো ফেক ডকুমেন্ট প্রদান করে এটা প্রমাণ করার চেষ্টা করে যে এরা তিনজন টাকার বিনিময়ে নাশবন্দি করেছে। সবকিছু শুনে জজ সাহেব বলেন, আদালত জাগের চৌধুরী, অর্জুন সিং এবং বিনয় শর্মাকে নিজের পক্ষে প্রমাণ পেশ করার সময় দিয়ে আগামী তারিখ পর্যন্ত শুনানি মুলতবি করলো। এটা শুনে এরা তিনজন হতাশ হয়ে বাসায় ফেরে। এরপর একের পর এক কোর্টে তারিখ আসতে থাকে আর এদের মুসিবত আরো বাড়তে থাকে। জাগরের মেয়ে ঠিকমতো স্কুলে যেতে পারছে না, কারণ তার সহপাঠীরা তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করেছে। ওদিকে মাস্টারের বউ আবার ছেলে সন্তানের আশায় বুক বেঁধে আছে। যদি বাই চান্স আবার মেয়ে সন্তান হয়, তাহলে অনুপমা তো বলেই দিয়েছে সে বিনয়কে তালাক দেবে, সেটার এক টেনশন। ওদিকে অর্জুন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে না দেখে রিয়ার বাবা আবার সন্তানটা নষ্ট করার জন্য ইন্টারনেটে অ্যাবর্শন সেন্টার খুঁজতেছে। এটা দেখে রিয়ার কষ্ট পাচ্ছে, বাট কিছু তো বলতে পারছে না। সবকিছুর সমাধান এখন কেসটা জেতা। বাট কোর্টে তারিখের পর তারিখ যাচ্ছে, তবে এরা তিনজন কিছুতেই প্রমাণ করতে পারছে না যে এরা নাশবন্দি করায়নি। ওদিকে আঞ্জলির হবু বর সুনীলও অন্য কোথাও বিয়ে করছে না, কারণ সে আঞ্জলিকে ভালোবাসে। তাই সেও এই কেসের রায়ের অপেক্ষাতে বসে আছে। তো কোর্টে চক্কর কাটতে কাটতে শেষমেশ তিনজন হতাশ হয়ে গেলে টিভি রিপোর্টার আনিকেত এদের সাথে দেখা করে বলে, আপনারা হিম্মত হারবেন না, আপনাদের শুনানি অবশ্যই হবে, তবে সেটা জজ কোর্টে না, পাবলিকের কোর্টে। আর এটাতে আমি আপনাদেরকে হেল্প করব। আমি পুরো দেশের জনগণের কাছে আপনাদের আসল কাহিনী পৌঁছাবো, যেন পাবলিক সত্যটা জানতে পারে। জাগর বলে, দেখো তোমাকে দেওয়ার মতো টাকা আমাদের নেই। আনিকেত বলে, টাকা তো অনেক কামিয়েছি, এবার একটা সুযোগ দেন ইমান কামানোর। জাগর রাজি হলে আনিকেত বলে, আগামীকাল প্রেস কনফারেন্স ডাকবো। সিন চলে আসে পরের দিন প্রেস কনফারেন্সে। আমরা দেখি আনিকেত সকল সাংবাদিকদেরকে ডেকেছে। তো একজন সাংবাদিক চাচা বলে, জাগর সাহেব বলেন আপনারা সরকারের বিরুদ্ধে কিভাবে লড়বেন? জাগর বলে, আন্দোলন করব, প্রয়োজনে অনশন করব। এটা শুনে আরেকজন সাংবাদিক বলে, ভাই সাহেব রোজ তো কেউ না কেউ অনশন করছে, বাট সরকারের তাতে কি আসে যায়? তাই আপনি বলেন আপনি নতুন কি এমন করছেন যে সরকার আপনার দাবিটা মেনে নিতে বাধ্য হবে? এই বলে সকল সাংবাদিক হাসি ঠাট্টায় মেতে উঠলে জাগর বুঝতে পারে কোনো সাংবাদিকই এদের ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছে না। তো চাচা মিয়া বলে, দেখেন আপনাদের অনশনে সরকারের কিছু যায় আসবে না। বিনয় বলে ওঠে, আমরা নিউজ মিডিয়ায় সরকারকে ন্যাংটা করে ছাড়বো, কারণ সে সবার সামনে আমাদেরকে ন্যাংটা করে ছেড়েছে। এরপর বিনয় কি বলবে ভুলে গেলে অর্জুন বিষয়টা ম্যানেজ করার জন্য দুম করে উঠে বলে, আমরা সরকারকে ন্যাংটা করে ছাড়বো। বিনয় বলে, আরে আমি তো এটা অলরেডি বলেছি। তখন অর্জুন নতুন কি বলবে ভেবে না পেয়ে বলে বসে, সরকার আমাদেরকে ন্যাংটা করেছে, তাই আমরাও ন্যাংটা হয়ে আন্দোলন করব। হ্যাঁ, সবাই তো রীতিমতো শক। এদিকে অর্জুন তো মুখ ফসকে বলে দিয়েও শক। বাট ন্যাংটা হয়ে আন্দোলন করার কথা শুনে সব সাংবাদিক এবার সিরিয়াস হয়ে গেছে। এটা জাগর লক্ষ্য করেও বুঝতে পারে সাংবাদিকরা সবসময় মশলাদার নিউজে ইন্টারেস্ট দেখায়। তাই সাংবাদিক যখন জাগরকে জিজ্ঞেস করে, আপনারা কি সত্যিই ন্যাংটা হয়ে আন্দোলন করতে যাচ্ছেন? তখন জাগর বলে, হ্যাঁ। বিনয় বলে, ভাই সাহেব এইসব কি বলছেন? জাগর বলে, বডি বানানো শুরু করে দে। কেন ভাই সাহেব? আরে সারা দেশের জনগণের সামনে ন্যাংটা হবি, বডি ভালো হতে হবে না? আনিকেত বলে, ভাই সাহেব কি সব বলছেন? জাগর বলে, যা বলছি ভেবেই বলছি। এই বলে জাগর উঠে দাঁড়ায় সকল সাংবাদিককে উদ্দেশ্য করে বলে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আর সেটা ন্যাংটা হয়ে করব। এটা শুনে সকল সাংবাদিক হুমড়ি খেয়ে পড়ে এবং দেশের সকল পত্রিকা এই নিউজটা কভার করে পত্রিকার ফ্রন্ট পেজে ছাপিয়ে দেয়। সিন পরের দিনে আসতে দেখি জাগর গান্ধী ময়দানে আন্দোলনে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছে। তো অর্জুন একটা মিনি ট্রাকের ব্যবস্থা করছে দেখে জাগর খুশি হলে বিনয় বলে, জানেন এই ট্রাকের মালিক কে? জাগর বলে, কে? তখন আঞ্জলির হবু বর সুনীল সামনে আসে। এটা দেখে আঞ্জলি তো মহা খুশি হয়। জাগর বলে, তোমার বাবা এসব করার অনুমতি দিয়েছে? সুনীল বলে, দেয়নি, তবে খুব শীঘ্রই হয়তো দিবে। তো এরা ট্রাক নিয়ে গান্ধী ময়দানের দিকে রওনা দিলে দেখি গান্ধী ময়দানে এদের জন্য স্টেজ সাজানো হয়েছে। স্টেজ কমপ্লিট হলে সেখানে সকল সাংবাদিকদের টিম হাজির হয়। সিন হসপিটালে আসলে দেখি রিয়ার পেট ব্যথা শুরু হয়েছে, তাই তাকে হসপিটালে আনা হয়েছে। তো রিয়া রিসেপশনে এসে বলে, ম্যাম এখানে টিভি আছে? হ্যাঁ, এখানে 7টা পেশেন্টের টিভি আছে আর ডক্টর তাদের চিকিৎসা করতেছে। আরে টিভি নয়, টিভি টেলিভিশন। ও
হ্যাঁ আছে তো। তো চালু করেন না, টিভিতে আন্দোলনের নিউজ লাইভ হতে যাচ্ছে। এটা শুনে মেয়েটি টিভি চালু করে আর সিন জাগরের বাসায় আসলে দেখি বাসায় বসে থেকে জাগরের বউ পাম্মিও জাগরের ছোট বোন আঞ্জলিও এই লাইভ দেখতেছে। সিন মাস্টারজির স্কুলে আসলে দেখি স্কুলের সকল ছাত্র শিক্ষক এবং আস্থা ম্যামও লাইভটা দেখতেছে। যারা প্রথম পর্বটি দেখেছেন তারা তো জানেনই মাস্টারজি হলো আস্থা ম্যাডামের ক্রাশ। তো যাই হোক এই লাইভটা ওদিকে মন্ত্রীজিও দেখতেছে, বাট সে সিরিয়াস না নিয়ে ঠাট্টা করতেছে। এভাবেই অনেকক্ষণ ধরে একের পর এক সবার ভাষণ চলতে থাকলে স্টেজের সামনে থেকে একজন সাংবাদিক বলে ওঠে, ও ভাই সাহেব ভাষণবাজি তো অনেক হলো, কাপড় কখন খুলবেন? তখন জনগণও কাপড় খোলার দাবি শুরু করলে মাস্টারজি মাইকে বলে, এখন এই আন্দোলনের জনক অর্জুন সিং জি সর্বপ্রথম কাপড় খুলে এই আন্দোলনের উদ্ঘাটন করবেন। এটা শুনে অর্জুনের তো কলিজা শুকিয়ে যায়। ওদিকে রিয়ার টিভিতে এসব দেখছিল এবং খুশি হচ্ছিল। তো অর্জুন কাপড় খুলতে গিয়ে সংকোচ করতেছে দেখে রিয়া অর্জুনকে কল করে। फोन दो बे। অর্জুন আমি তোকেই দেখতেছি। কোথা থেকে দেখছিস বেবি? বল তো স্টেজের কোথায়? আব্বি টিভিতে দেখছি। ও তো তুই শার্ট খুলতে লজ্জা পাচ্ছিস কেন? তোকে না খালি গায়ে সেই সেক্সি লাগে। আমার রণবীর সিং, খুল শার্ট আর দেখিয়ে দে বডি। I love you. I love you too, baby. जैकेट उतारो बे, उतर भी नहीं बनना ये। Come on अर्जुन। তো জাগরজি আনিকেতকে কাছে ডেকে ফিসফিস করে বলে, হারি সিংকে এখন ফোন করো। হারি সিং হলো আনিকেতের পরিচিত একটা ছেলে যে মুখ্যমন্ত্রীর অফিসে পিওনের কাজ করে। তো আনিকেতের কল পেয়ে হারি সিএমের অফিসে চা দিতে ঢোকে এবং টিভিটা চালিয়ে দেয় যেন নিউজটা সিএমের নজরে পড়ে। আর সেটাই হয়। সিএম নিউজটা দেখে বলে, এসব কি হচ্ছে? হারি বলে, স্যার ন্যাংটা আন্দোলন চলতেছে। কি ন্যাংটা আন্দোলন? হ্যাঁ স্যার, গান্ধী ময়দানে চাঙ্গেঠি গ্রামের 3 জনের ন্যাংটা আন্দোলন চলতেছে, সেটাই দেখছিলাম। তো ওদিকে আনিকেত অ্যানাউন্স করে এখন কাপড় খুলবেন চাঙ্গেঠির মাস্টার বিনয় শর্মা। मास्टर जी कपड़े उतारिए। नहीं कपड़े कपड़े उतारिए। अरे टाई नहीं मास्टर जी, कपड़े उतारिए। उतारो यार, रोज रसोई डालने में आता हूँ मैं। তো মাস্টার শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিতেই দর্শক সবাই উল্লাসে মেতে ওঠে। এরপর সবাই চিল্লিয়ে বলতে থাকে, জাগরজি এবার আপনার পালা, কাপড় খুলুন। এই বলে সবাই উল্লাস করতে থাকলে জাগর ভেবাচাকে খেয়ে থ মেরে দাঁড়িয়ে থাকে। আসলে সে লজ্জা পাচ্ছে, বাট কিছু তো করার নেই। তাই জাগরজি পাকড়ি খুলতে শুরু করে আর সিন মন্ত্রণালয়ে আসে। আমরা দেখি সিএম সবাইকে নিয়ে বসে থেকে টিভিতে এসব দেখতেছে আর রাগে ফুলতেছে। এদিকে সাংবাদিক বলে, সরকার এখনো কোনো স্টেপ নেয়নি, তাই অর্জুন সিং এখন প্যান্ট খুলবে। ক্যামেরা তখন অর্জুনের দিকে যেতেই অর্জুন প্যান্ট খুলে ফেলে। এমন সময় রিয়ার পেন শুরু হলে রিয়ার বাবা ডক্টর ম্যামের কাছে এসে বলে, বেহেনজি আমার মেয়ের পেন শুরু হয়েছে। এটা শুনে ম্যাম বলে ওঠে, আরে কেউ জলদি ডক্টরকে ডাকো। আরে আপনিই তো ডক্টর। তো ম্যাম রিয়াকে নিয়ে যায়। ওদিকে সাংবাদিক বলে, এখন প্যান্ট খুলবেন মাস্টারজি বিনয় শর্মা। মাস্টারজি খুলে ফেলুন। মাস্টার তো ভেবেচাকে খেয়ে থ মেরে আছে। মাস্টারের বউ অনুপমাও হসপিটালে বসে টিভিতে এসব দেখছিল। হঠাৎ মাস্টারের ফোনে কল আসে। মাস্টার কলটা ধরে বলে, অনুপমা তুমি ঠিক আছো? হ্যাঁ, টেনশন করো না, এবার নিশ্চয়ই ছেলে সন্তানই হবে। সন্তান ছেলে হোক বা মেয়ে, সন্তান তো সন্তানই, তাই না? তাই মেয়েতে আমার কোনো আপত্তি নেই। এটা শুনে মাস্টারজি বলে ওঠে, আই লাভ ইউ অনুপমা। I love you. তো মাস্টারজি প্যান্ট খুলে ছুঁড়ে ফেলে দিতে পাবলিক সবাই চিল্লিয়ে উল্লাস করতে শুরু করে। সিন মন্ত্রণালয়ে আসতে দেখি সিএম এদেরকে বলতেছে, সত্যি এরা নাশবন্দি করেছে নাকি? এটা শুনতেই ভয় সবার মুখ চুপসে যায়। যেটা দেখে সিএম যা বোঝার তা বুঝে যায়। ব্যাস সিএম বলে ওঠে, ফোর্স রেডি করো। তো সিএম ফোর্স নিয়ে বেরিয়ে পড়লে হারি আনিকেতকে কল করে। কথা বলা শেষে আনিকেত ভয়ে কাঁপতে কাঁপতে এসে বলে, জাগরজি সিএম সাহেব আসতেছে। এটা শুনে অর্জুন খুশি হয়ে বলে, তার মানে সে মেনে নিয়েছে? আনিকেত বলে, সেটা জানি না, তবে সে পুরো ফোর্স নিয়ে আসতেছে। এটা শুনে সবার কিডনিতে হার্ট অ্যাটাক আসে। অর্জুন বলে, সে আমাদের এনকাউন্টার করবে না তো? জাগর বলে, আরে ভয় পাচ্ছিস কেন, আসতে দেখ, কি হয় দেখে নিব। তখনই সিএম এর ফোর্স ময়দানে ঢুকে।
সিএম জাগরিজিকে বলে, তোমরা কি মনে করছো তোমরা সরকারের বিরুদ্ধে দাঁড়াবে আর সরকার চুপচাপ দেখে যাবে? ভুল ভেবেছ। এই বলে সিএম মাইক্রোফোনের কাছে এসে সবার উদ্দেশ্যে বলে, এরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, অথচ আপনারা এদের সঙ্গ দিচ্ছেন কেন? একজন বলে ওঠে, এরা সঠিক তাই। পাশ থেকে আরেকজন বলে ওঠে, আমাদের বিশ্বাস এদের সাথে ধোঁকা হয়েছে। সব শুনে সিএম বলে, ঠিক আছে ঠিক আছে, আপনারা এতদিন শুধু এই পোস্টার ভয়েসদের কথা শুনেছেন, কিন্তু আজ আমি শোনাবো আসল সত্যটা কি। এটা শুনে এরা তিনজন তো কনফিউশনে পড়ে যায় যে সিএম এদের পক্ষে নাকি বিপক্ষে। তো সিএম বালাহেনকে ডাকলে মুখ্যমন্ত্রী বলে, আসুন সবাইকে বলুন সত্যটা কি। বালাহেন তখন স্টেজে এসে সবার উদ্দেশ্যে বলে, শুনুন আমি বলছি সত্য কি। সত্য তো এটা যে এরা তিনজন চাঙ্গিঠি গ্রামের নাশবন্দি শিবিরে এসেছিল এবং তিনজনই নিজের ইচ্ছাতে নাশবন্দি। এই লে সিএম সাহেব কানের নিচে কষি একটা লাগিয়ে দিয়েছে। সবাই তো রীতিমতো অবাক যে এটা কি হলো। এর মাঝে আবার একটা লাগিয়ে দেয় ও বলে, আমি আপনাকে সত্যটা বলতে বলেছিলাম, আর সত্য এটা যে এখানে আপনাকে ন্যাংটা হওয়া উচিত, এদেরকে নয়, কারণ ভুল আপনারা করেছেন, এরা নয়। এই বলে সিএম বালাহেনকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে নিজে মাইক্রোফোনের কাছে এসে বলে, সত্য তো এটা যে ভুল আমাদের হেলথ ডিপার্টমেন্টের ছিল, এরা তিনজন নির্দোষ। আমি সিএম সবার সামনে এই তিনজনের থেকে ক্ষমা চাচ্ছি। এরা বলে, আরে না না স্যার কি বলছেন? সিএম বলে, আর হ্যাঁ, সরকারের পক্ষ থেকে এই তিনজনকেই 2 লাখ করে দেওয়া হবে। এটা শুনে এরা সবাই তো মহা খুশি। এমন সময় আর্জুনের ফোনে রিয়ার কল আসলে আর্জুন কলটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো বেবি, সিএম স্যার নিজেই ঘোষণা করেছে যে আমরা নির্দোষ। এবার তোর বাপকে বলে দে, সে যদি এখন কোনো টেরিবেরি করে তো ওর খবর আছে। আরে না বেটা না, সেটার প্রয়োজন পড়বে না। পাপ্পা আপনি সরি, মাফ করে দিন। আরে না বেটা, বুঝতে পেরেছি। আর এখন তুইও বুঝতে পারবি যে একজন বেটির বাপ হওয়ার কি জ্বালা। মানে হলো এই, তুই বেটির বাপ হয়ে গেছিস। তো সিএম আর্জুনকে উইশ করতে কে যেন এসে জাগরের মাথায় পাগড়ি পড়ায়। জাগরের পিছন ফিরে সুনীলের বাবাকে দেখে বলে, আরে আপনি এখানে? সুনীলের বাবা বলে, জাগরেরজি মাফ করে দিন, ভুল হয়ে গেছে। টিভিতে এটা দেখে আঞ্জলি অনেক খুশি হয়। এদিকে সুনীলও খুশি হয়ে জাগরের পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। তো জাগরের এবার মাইক্রোফোনের কাছে এসে সবার উদ্দেশ্যে বলে, আপনারা তো জেনে গেলেন যে আমরা তিনজন নাশবন্দির অপারেশন করিনি, কিন্তু আজ আমি সিএম এর সামনে আমার এবং আমার বাকি 2 জন বন্ধুর পক্ষ থেকে ঘোষণা করতেছি যে আমরা 3 জন গ্রামে পৌঁছালে সর্বপ্রথমেই নাশবন্দির অপারেশন করব। এটা শুনে মাস্টারজি শক হয়ে বলে, ভাই সাহেব নাশবন্দি? জাগর বলে, অলরেডি 3টা তো ডাউনলোড হয়েছে, আর কত? এরপর জাগর আর্জুনকে কাছে ডেকে নিয়ে বলে, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য নাশবন্দি খুবই উপকারী, তাই আমরা তো করতেছি, আপনি করছেন তো? बात करो बाबू। তো মুভিটি দেখার সময় যদি একবারও আপনার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন। আর হ্যাঁ, মুভির কোন সিনটি দেখে আপনার সবচেয়ে বেশি হাসি পেয়েছে প্লিজ কমেন্ট করবেন, দেখি আপনার সাথে আমার মিলে কিনা। আর একটা কথা, সিনেমা উইথ রোমানা চ্যানেলে একটা সমস্যা হওয়ার কারণে এখন এই চ্যানেলেই ভিডিও আপলোড হচ্ছে, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।